আজকে ফারুকের প্রেস কনফারেন্সে তিনজন সাংঘাতিক প্রচুর প্রগতিশীলতা দেখাইছে। একজন কইছে জুলাই মাসে 1400 শহীদের সংখ্যা কই পেয়েছেন, 9 মাস হয় নাই, 9 মাস হয় নাই। আর এরা বলতেছে 1400 কই মারা গেছে, আমাদের চোখের সামনে মারা গেল, কি ভয়ানক রক্তপাত হইল। আর এ বলে 1400 কই মারা গেছে। কে কইছে? এই দুইজন এই প্রশ্ন করছে, ফজলে রাব্বি বিশেষ প্রতিনিধি এটিএন বাংলা আর রহমান মিজান দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার। আমাদের 1400 তুই কইছে জুলাই মাসে 1400 শহীদের কথা আপনি কইলেন কেন? এই সংখ্যা কোথায় পাইছেন এবং কোন যুক্তিতে আপনি হাসিনাকে খুনি কইতেছেন? আদালত তো এখনো রায় দেয়নি। আমরা কি আদালতের রায়ের আগে খুনি বলতে পারি? আসেন এই বিষয়টা বুঝে দেখি। বিচারের আগে খুনি বলা যাবে না, এটা অতি ভুল ধারণা। বিচারে খুনি বলা যাবে না, এটা ঠিক না। খুনের মামলা যখন হয়, মামলার বাদী আসামিরা খুনি বইলা দাবি করে বইলাই খুনের মামলাটা দেয়। কাউকে খুনি বইলা আপনি সেফ বাদী পক্ষ হইলেন, তার বেশি কিছু না। খুনি বইলা কেউ দাবি করতেছে বইলাই জাস্টিসের কথা আসে, বিচারের কথা আসে। বিচারে বেকসুর খালাস পেলেও বাদী খুনি কইতে পারে, আপিল করতে পারে, বিচারের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে, ইনসাফের কথা বলতে পারে। প্রশ্ন তুলতে পারে জন্যই আপিল করে, করতেও পারে। কিন্তু সরকার কি পারে? পারে। রাষ্ট্রের মুখ হিসাবে পারে। সরকার হইতেছে রাষ্ট্রের মুখ, কারণ রাষ্ট্র বাদী হইতে পারে, খুনের মামলা দিতে পারে, ট্রাইব্যুনাল তো তাই দিতেছে। রাষ্ট্রের মুখ হিসাবে সরকারের দাবি ঠিক কিনা এটা দেখবে আদালত। রাষ্ট্রের একটা অংশ সরকার, আদালতও আর একটা অংশ। আদালত সরকারের অধীন না, বরং সরকারও আদালতের বিচারের এখতিয়ারের ভিতরের জিনিস। রাষ্ট্র বাদীও হইতে পারে, বিবাদীও হইতে পারে। তাই হাসিনারে খুনের আসামি কইয়া রাষ্ট্র মামলা করার মানে হইল রাষ্ট্র তারে খুনি বইলা দাবি করতেছে, আদালত যেটা বিচার করবে, জাজমেন্ট দেবে। ফারুকি হাসিনারে খুনি দেখা বাদী পক্ষ হইছে। শহীদ পরিবার আর গাজীদের দাবিও তাই, রাষ্ট্রবাদী হবে, কারণ জনতার উপরে হামলা মানে তো খোদ রাষ্ট্রের উপরে হামলা। আর এই লোকটা বাসার চ্যানেল আয়ের সিনিয়র রিপোর্টার, এই লোক কইছে জাতীয় ঐক্য কিভাবে হবে যদি শোভাযাত্রা আপনার হাসিনার এফিসি রাখেন। তাহলে ফ্যাসিবাদের একটা মূর্তি যখন করবে, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি ঐক্য হলো? জাতীয় ঐক্যের পার্ট হাসিনা নাকি? হাসিনার দল কি জাতীয় ঐক্যের অংশ? না। ফ্যাসিস্টের সাথে ঐক্য হয় না, ফ্যাসিস্টকে কোনো স্পেস দেওয়া হয় না, দুনিয়া কোথাও দেওয়া হয় নাই, আমরাও দেবো না। ফ্যাসিস্টরা আমাদের স্পেস দেবে, ওদের স্পেস দিবে। সকাল সন্ধ্যা বাস ঢুকামো, বাস খাড়া কইরা 2 বার। তো এটা আমার তো অশ্লীল জবাব। আমার ক্ষুদ্র ভাতার ভগ্নীদের জন্য একটু সুশীল জবাব দেয়া দিই। ফ্যাসিস্টদের স্পেস দেওয়া নিয়ে একটা দার্শনিক আলাপ করে দিই এর সাথে সাথে। এগুলা আলাপ অনেক আগে থেকে হয়ে আছে, নতুন করে বলা লাগতেছে, এটাই আশ্চর্যের কথা। ফ্যাসিবাদ গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে। এরা গণতান্ত্রিক অধিকার যেমন মত প্রকাশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, এই সমস্ত ব্যবহার করে ক্ষমতায় ওঠে, তারপর সেসব স্বাধীনতাই নিষিদ্ধ করে দেয়। হিটলার মুসলিনী দুইজনই গণতন্ত্রের সুযোগ নিয়ে ক্ষমতায় এসেছিল, তারপরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে। তাই ফ্যাসিস্ট মতাদর্শকে সহনশীলতার নামে জায়গা দিলে তারা সেই সহনশীল ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। কার্ল পপারের একটা লেখা আছে প্যারাডক্স অফ টলারেন্স নামে, ওখানে লিখছে যাদের লক্ষ্যই হচ্ছে বাক স্বাধীনতা, গণতন্ত্র ধ্বংস করা, তাদের বাক স্বাধীনতার অধিকার নাই। সহনশীলতার একটা সীমা থাকতে হয়। কার্ল পপার বলছিলেন যদি আমরা অসহিষ্ণুতার প্রতি সীমাহীন সহনশীলতা দেখাই তাহলে সহনশীল সমাজই ধ্বংস হয়ে যাবে। অসহিষ্ণু মতাদর্শকে বরদাস্ত করা মানে শেষে সহনশীলতার জায়গাটা নষ্ট হবে। উনি ইংরেজিতে কইছিলেন আনলিমিটেড টলারেন্স মাস্ট লিড টু দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ টলারেন্স। ইংরেজি যেহেতু কইছে ঠিকই গেছে, তাই না? কার্ল পপার আরো কইছে সহনশীল সমাজ টিকে থাকতে চাইলে অসহিষ্ণুতার প্রতি অসহিষ্ণু হইতে হবে। ফ্যাসিস্টদের সাথে খোলা বিতর্ক করলে তারা মুক্ত সমাজের নীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। উনি ইংরেজিতে কইছেন ইফ ইউ এক্সটেন্ড আনলিমিটেড টলারেন্স ইভেন টু দোজ হু আর ইনটলারেন্ট, if we are not prepared to defend a tolerant society against the onslaught of the intolerant, then the tolerant will be destroyed and the tolerance with them. তার মানে ফ্যাসিস্টদের মত প্রকাশের স্বাধীনতা বলে জায়গা দিলে সেই জায়গা ব্যবহার করে সহিষ্ণুতাকেই শেষ করবে। তাই সক্রিয়ভাবে প্রতিরোধ করাটাই ইনসাফ। ঘৃণার রাজনীতিকে কথা বলার মঞ্চ দেওয়া মানে ঘৃণাকে সামাজিক স্বীকৃতি দেওয়া। এটা তো আমরা করবো না। এই সাংবাদিকদের কিছু বলবো না, কারণ এদের অনেকেই তকে তকে আছে যে সে বলবে আমি স্বাধীন সাংবাদিকতা করতে পারতেছি না বাংলাদেশে, তারপরে অ্যাসাইলাম মারবি। তো তাই এখানে মালিক পক্ষে ধরা লাগবে। যেমন ধরেন এটিএন মাহফুজ, ওরে সাগরণী হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে নেন, সাইজ হয়ে যাবে, রুলারের মতো সোজা হয়ে যাবে। এখন পুলিশের কবি দাদা হামরে না পছন্দ করে না, তাই বলে শাস্তি দিবেন। ওই আশা যদি গান গাওয়া শুরু করে তাহলে তো আমরা গেছি। ওরা ইনকাম ট্যাক্স ফাইল ধরে টান দিবেন। এদের প্রত্যেকটার নামে দুদকে ফাইল করলেন টাকা পাচারের। বাংলাদেশের সব কয়টা এলিটের টাকা পাচারের ট্রেস বাই করতে পারবে। 90% কেসে আপনি পাবেনই খুঁজে, শিওর থাকেন। কিন্তু করতেছেন কি? ধরতেছেন ইরেজ জাকেরকে। যে ইরেজ জাকের জুলাই বিপ্লবের পথে নামছে তার পিছে লাগিয়েছেন। যে সর্বান্তকরণের লড়াইয়ের পক্ষে তারা আপনি শত্রু বানাইলেন। বাংলাদেশের এলিট কয়জনের ইরেশের মতো রোল ছিল? হাসিনা না পালাইলে ইরেশের এশিয়াটিক বন্ধ করে দিত, ইরেশকে জেলে পড়তো, আর তার নামে হত্যা মামলা দিলেন। যেই সমস্ত সাংস্কৃতিক কর্মী জুলাই ভয় উপেক্ষা করে মাঠে নামছে তাদের কাউকে ডিস্টার্ব দিবেন না, ওরা আমাদের ভাই। এইটারে আমার রিকোয়েস্ট বলতে পারেন। এখন রিকোয়েস্ট করলাম, কিন্তু আমি যদি টের পাই কোন দূরভিসন্ধি দিয়ে আছে এর পিছনে, তাহলে বলে খায়া ফেলবো তারে। আপনি এশিয়াটিকের বিরুদ্ধে তদন্ত করেন, এমনকি দেশের বিরুদ্ধে তদন্ত করেন, কোনো অসুবিধা নেই। অপরাধ পাইলে বিচার করেন,
কেউ বাধা দিবে না, কিন্তু ধরতক্তা মার পেরেক করে প্রতিষ্ঠান ধ্বংস করবেন এটা মানা হবে না, ভুয়া মামলা দেবেন মানা হবে না। আসাদুজ্জামান নূর এশিয়াটিকের কেউ না, এই কালচারাল এরিয়াতে যারা আছে তারা সবাই আসাদুজ্জামান নূর না, তার কোনো শেয়ারও নাই এখন এশিয়াটিকে। কিন্তু এই কালচারাল দুনিয়ায় ফ্যাসিবাদের সাথে অনেকে সংশ্লিষ্ট ছিল বলে অনেকের অভিযোগ আছে। এই কালচারাল দুনিয়া ফ্যাসিবাদ ইস্যুকে কিভাবে ডিল করবে না সে নিজে একটু আলাপ করিনি। এই শিল্পীদের বিচার করার বেলায় দুইটা জিনিস চিন্তা করবেন। শুরুতে একটা ডিসিশন নিতে হবে যে সে অ্যাক্টিভলি ফ্যাসিজমে সর না হইলে, ফ্যাসিজমের পক্ষে খুনের পক্ষে নিজের ইমেজ ইউজ না করলে তাদের বেনিফিট অফ ডাউট দিতে হবে। তো এখন কইতে পারেন যে তাকে বেনিফিট অফ ডাউট কেন দিতে হবে? কারণটা হইতেছে তারা তো আসলে কোনো পলিটিক্যাল হিস্ট্রিক্যাল চিন্তা পয়দা করে না, তারা চিন্তার গ্রাহক। তাদেরকে হিরো পর্দায় দেখেন, কিন্তু আসলে তো তারা হিরো না। সমাজের মিডিয়ায় যে ডমিনেন্ট চিন্তা, সেই চিন্তার তদারকির মধ্যে আর্ট কালচার করে তারা। এখন পুরো হাসিনার আমলে যেহেতু মিডিয়ার ন্যারেটিভ পুরোটাই হাসিনা বাক্সের দখলে ছিল, তাই আর্টিস্টরা, শিল্পীরা বাই ডিফল্ট এইসব চিন্তা খাইছে। মতি মাহফুজগঞ্জ যে চিন্তা ডেলিভারি দিছে সেটা তারা বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড চিন্তা ধরে নিছে। এটা আলবো ভুল, কিন্তু আর্টিস্টরা তাদের পেশার কারণে এই লিমিটেশনের মধ্যে থাকে। আমি আপনি এখানে বলিউডে দিয়ে দেখেন অমিতাভ বচ্চন, সে কি, সে তো কংগ্রেসের এমপি ছিল, তাই না? সে রাজীব গান্ধীর বন্ধু জিগরি দোস্ত ছিল, সে বিজেপি হয়ে গেছে। এই যে অক্ষয় ও অজয়, অনুপম খের, এরা বিজেপির খপ্পরে পড়ছে, এমনকি অ্যাক্টিভলি কামও করতেছে। মিঠুন চক্রবর্তী, ও তো নকশাল ছিল, জানেন তো, পার কমিউনিস্ট ছিল, পেলে গেছিল বোম্বে। ও মিঠুন চক্রবর্তীকে দেখে আমরা কমিউনিস্ট হয়েছি, সেই থেকে ওইটা তৃণমূল হইল, এখন পার বিজেপি হয়েছে। ফলে এটা ডমিনেন্ট মিডিয়া ন্যারেটিভের মামলা। সেই ন্যারেটিভের গ্রাহক হওয়াটা ক্রাইম না।